হঠাৎ কারোর হাতে স্পর্শ পেয়ে চমকে উঠলাম। কিছু বুঝে ওঠার আগেই আমার হাতে খুব জোরে টান অনুভব করলাম। পিছু ফিরে দেখতে যাব তার আগে সে আমার হাত ধরে টানতে টানতে নিয়ে যেতে লাগলো। এত জোরে সে আমাকে টেনে নিয়ে যাচ্ছে যে আমি দৌড়াতে বাধ্য হচ্ছি। লোকটার সামনের দিকে তাকিয়ে হাঁটার কারণে আমি তার চেহারা দেখতে পারছি না। আর সবকিছু এত জলদি হয়ে যাওয়ায় আমি কি বলবো বা কি করব বুঝে উঠতে পারছি না। কাউকে দেখতেও পাচ্ছি না, কোনো মানুষ নেই এখানে, শুধু আমি আর এই লোকটা, যার জন্য ভয়ে বুকের ভেতর কুকড়ে উঠছে। আমি যে কাউকে ডাক দেব বা চিৎকার করব সেই শক্তিটুকুও হারিয়ে ফেলেছি। কিছুক্ষণ পরে সে আমাকে একটা অন্ধকার রুমে নিয়ে এলো। আমি বুঝতেই পারছি না উনি আমার সাথে কেন এমন করছেন। তবে লোকটার গা থেকে একটা স্মেল আসছে, খুব চেনা চেনা গন্ধ। কোথাও তো কেউ আছে যার সাথে মিলে যাচ্ছে, কিন্তু কে সে এটা মনে করতেই পারছি না। আসলে আমার ড্রেসে কিছুটা খাবার পড়ে গিয়েছিল, যার জন্য আমি ড্রেস পরিষ্কার করার জন্য ওয়াশরুমে এসেছিলাম। ওয়াশরুম থেকে বের হতে গিয়ে চুলগুলো কিছুটা এলোমেলো হয়ে যায়, যার জন্য আমি আমার ওড়নাটা মাথায় দিয়ে ওয়াশরুম থেকে বের হয়ে আসছিলাম। একটু পথ চলতেই কেউ এসে আমার হাতটা ধরে টেনে নিয়ে আসলো। রুমটায় খুব সামান্য আলো ছিল, কাঁচের জানালা দিয়ে আসা বাহিরের হালকা আলো, যার জন্য মানুষ তো দেখা যাচ্ছে কিন্তু চেহারাটা বোঝা যাচ্ছে না। লোকটা একটা সাদাসে রঙের শেরওয়ানি পরে আছে, অনেকটা লম্বা, কিন্তু কেই নি। কি চাই আমার কাছে? আমাকে কিছু বলতে না দিয়ে আমার মুখ চেপে ধরে চুপ থাকতে বলল। এরপর লোকটা নিজেই কথা বলে উঠল, সরি, আসলে আমার হয়তো এভাবে করা উচিত হয়নি, কিন্তু কি করব বলো, তুমি তো আমাকে বাধ্য করেছো এমন কিছু করার জন্য। আমি কখনো ভাবিনি তুমি এমন কিছু করবে আমার সাথে। তুমি একটা বাড়ির জন্য ভাবলে না আমার কথা। আমি কি করব, কোথায় যাব, কিচ্ছু ভাবলে না। তুমি জানো সেদিন কি হয়েছিল? জানবে কি করে? তুমি তো জানতেই চাওনি। জানতে চাইলে অবশ্যই জানতে পারতে, কিন্তু তুমি তো আমাকে বিশ্বাসই করনি কখনো। যদি করতে তবে এত বড় সিদ্ধান্ত নিতে পারতে না। কিভাবে তুমি আমাকে ছাড়া অন্য কারোর সাথে জীবন শুরু করতে যাচ্ছ? তবে কি তুমি আমাকে ভালোবাসতে পারোনি? আমি অবাক লোকটার কথা শুনে। এ কি বলছে বুঝতেই পারছি না, তবে কণ্ঠটা বোধ হয় শুনেছি এর আগে কোথাও, কিন্তু এতটাও চেনা নয়। কি হলো, এখন কিছু বলবে না তাই তো? ঠিক আছে, আমি নিজেই বলছি। আসলে সেদিন যখন তুমি আমাকে দেখেছিলে একটা মেয়ের সাথে রেস্টুরেন্টে বসে থাকতে, সেদিন ওই মেয়েটা আমার একটা কাজিন ছিল। তুমি বিশ্বাস করো আর না করো, আমি তোমাকে ছাড়া আর কারোর কথা ভাবতে পারি না। ও অনেকদিন পর এসছিল, এখানকার কিছু ভালোভাবে চেনে না, যার জন্য আব্বু বলেছিল ওকে সাথে করে নিয়ে যেতে, আমাদের শহরটা একটু ঘুরিয়ে দেখায়। আর তুমি তো জানো তোমার বিষয়ে আমাদের বাড়িতে কেউ কিচ্ছু জানে না, কিন্তু তুমি হয়তো তোমার জায়গায় ঠিক, কিন্তু আমার কথাটা একটু ভেবে দেখো প্লিজ। আচ্ছা, তোমার কি একবারও যাচাই করা উচিত ছিল না? ওনার কথা শুনে মনে হচ্ছে উনি হয়তোবা অন্য কাউকে বুঝে আমাকে নিয়ে এসছেন, কিন্তু সে কে? আমি এই কথাগুলোই ভাবছি, এমন সময় দরজার হঠাৎ কড়া নেড়ে উঠল, যার জন্য লোকটা বলে উঠল, কে এলো? এই রুমে তো কারোর আসার কথা না। দরজার কাছে গিয়ে বলল, কে? ভেতরে কে আছেন? দরজা খুলুন। সরি, বাট আপনি কে? আমি রিয়াদ খান। আব্বু? হ্যাঁ, আমার আব্বুর নাম রিয়াদ খান। যার কণ্ঠ শুনে আমার এখন একটু সাহস হলো, তাই ভাবলাম ছুটে আমিই গিয়ে দরজাটা খুলে দেব। এই ভেবে যখনই আমি দৌড়ে যেতে নিলাম, ঠিক তখনই লোকটার সাথে ধাক্কা খাই, যার জন্য আমি পড়ে যেতে নিলাম। আর লোকটা আমাকে ধরতে গিয়েছিল, কিন্তু হঠাৎ এমনটা হওয়ায় সে নিজে বা আমাকে সামলাতে না পেরে আমাকে নিয়েই পড়ে গেল। আমি তার নিচে, সে আমার উপরে। ঠিক এমন সময় হঠাৎ করে এক ঝাঁক আলো এসে আমাদের ওপর পড়লো, যার জন্য লোকটার চেহারা আমার চোখের সামনে স্পষ্ট হয়ে গেল। ওদিকে লোকটা আলো অনুসরণ করে সেদিকে তাকিয়েছিল, আর আমি অবাক চোখে তাকে দেখে যাচ্ছিলাম। এমন একটা লোক যাকে দেখে আমি নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না। এমন সময় কেউ হঠাৎ করে বলে উঠল, পরশ, তুই এখানে? কারোর কণ্ঠস্বর শুনে আমি সেদিকে তাকাতেই দেখলাম আমার মামা দাঁড়িয়ে আছে। যা দেখে পরশ চলজলদি উঠে দাঁড়িয়ে গেল, সাথে আমিও উঠে দাঁড়ালাম। বাইরে তাকিয়ে দেখলাম মামা, আব্বু, সাথে আমার আঙ্কেল, মিডিয়ার কয়েকজন লোক যারা আমাদের ছবি তুলছে, সাথে আরও কয়েকজন লোক দাঁড়িয়েছিল। যা দেখে আমি পরশের দিকে তাকাতেই দেখলাম সেও আমার দিকে তাকিয়ে আছে। আমি কিছু বুঝে ওঠার আগেই আব্বুর কাছে এসে ফিসফিস করে বলে উঠল, এগুলো কি? তোমরা দুজন এখানে এভাবে? আমি ভাবতেও পারছি না।
তোমাদের মনে যদি এমন কিছু থাকতো তোমরা আমাদের জানাতে পারতে, কিন্তু এভাবে আমাদের সবার সামনে। আমরা তো তোমাদের ইচ্ছের বিরুদ্ধে কখনো কিছু করিনি, তাই না? আঙ্কেল, আপনারা যা ভাবছেন সব ভুল ভাবছেন। চুপ করো, আমি আর কিচ্ছু শুনতে চাইছি না। এখানে মিডিয়ার লোক আছে, তাই আমি চাই না এখানে কোনো নাটক হোক, তাই চুপচাপ বাহিরে চলো। এরপর আমরা দুজনেই বাহিরে চলে এলাম। আসলে পরশ ভাই আমার মামার ছোট ছেলে, সে এমন কেন করলো আমি এখনো কিছুই বুঝে উঠতে পারছি না। আমি যেন হয়ে গেছিলাম, কিছুই বুঝতে পারছি না। মাথা ঘুরছে, হাত পা থরথর করে কাঁপছে, মনে হচ্ছে আমি এখনই মাটিতে পড়ে যাব। বেশ কিছুক্ষণ পরে আব্বু স্টেজে উঠে গিয়ে বলে উঠল, আজ আমি একটা অ্যানাউন্সমেন্ট করতে চাই। আসলে অ্যানাউন্সমেন্ট বললে ভুল হবে, আমি আমাদের আনন্দ আপনাদের সাথে শেয়ার করতে চাই। আসলে আপনারা হয়তো জানেন না, আমার একমাত্র মেয়ে প্রকৃতি খানের বিয়ে ঠিক হয়ে গেছে কিছুদিন আগেই। হঠাৎ করে হয়ে যাওয়ায় কাউকে জানাতে পারিনি, কিন্তু আজ ভাবলাম এক মেয়ের বিয়েতে আর এক মেয়ের বিয়ের অ্যানাউন্সমেন্ট করে দিই। হ্যাঁ, খুব জলদি বলতে সামনের মাসের 2 তারিখে আমার একমাত্র মেয়ে প্রকৃতির সাথে আমার শ্যালকের ছোট ছেলে পরশ রায়হানের বিয়ে। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, সবাই কিন্তু ওদের দোয়া করতে আসবেন। আব্বু আমাদের স্টেজে ডেকে সবার সাথে পরিচয় করিয়ে দিল, কিন্তু স্টেজে উঠতেই দেখলাম একটা মেয়ে যে কিনা ওপর তলায় দাঁড়িয়ে আমাদের পানে তাকিয়ে আছে। আসলে আমরা যে কমিউনিটি সেন্টারে আছি সেখানে বিয়ের অনুষ্ঠান নিচের ফ্লোরে হচ্ছে, আর ওপর তলায় অন্য কারোর এঙ্গেজমেন্ট পার্টি চলছে। সেখানে থেকেই কেউ একজন তাকিয়ে আছেন, তার ড্রেসটা আর আমার ড্রেসটা একই সাথে মিলে যাচ্ছে, আর মেয়েটা আমাদের দিকেই তাকিয়েছিল। কিছুক্ষণ তাকিয়ে থেকে মেয়েটা চলে গেল। পরশ ভাইয়ের দিকে তাকিয়ে দেখলাম সে রাগে লাল হয়ে নিচের দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর সবাই আবার পরশের বড় বোন মানে আমার মামার বড় মেয়ের বিয়েতে মনোযোগ দিল। হ্যাঁ, আজ আমার মামাতো বোনের বিয়ে, এজন্যই 2 দিন আগে আমি, আম্মু আর আব্বু এসেছি। কিন্তু এখানে এসে এমন কিছু হবে বুঝতেই পারিনি। যদি বুঝতে পারতাম তবে হয়তো কখনোই আসতাম না। আমি বিছানায় শুয়ে কান্না করছিলাম, এর মধ্যে কেউ এসে দরজায় নক করলো। নিজের চোখ দুটো মুছে দরজার কাছে গিয়ে জিজ্ঞেস করে উঠলাম, কে? আমি, আম্মু বলছি। কি করছিস এখনো? সেই কখন রিমি এসে খাবার খেতে তোকে ডেকে গেল, এখনো কি করছিস? দেখি, দরজা খোল। আম্মু, আমার ক্ষুধা নেই, তুমি যাও তো, আমি কিছু খাবো না। কেন, এমন কি খেয়েছিস যে তোর ক্ষুধা নেই? দরজা খোল বলছি। আম্মু, আমার খুব ঘুম পেয়েছে, প্লিজ তুমি যাও এখন। আমি এখন ঘুমাতে চাই। দেখ, আমি কিন্তু এখন তোর আব্বুকে পাঠিয়ে দেব, তাই ভালো হবে তার আগে তুই ভালোভাবে চলে আয়। আম্মু, তোমার যা ইচ্ছে তুমি তাই করো গিয়ে, আমার খুব ক্লান্ত লাগছে, তাই আমি এখন ঘুমাবো। এই বলে আমি আবার গিয়ে বিছানায় শুয়ে পড়লাম। আমি জানি আব্বু আসলে এখন হয়তো রুম থেকে আমাকে বের হতে বাধ্য করবে, কিন্তু কি করব, এখন আমার কিচ্ছু ভালো লাগছে না। একটু পরেই হন হন করতে করতে আব্বু চলে এলো। এবার আর কি, প্রকৃতি, কি হয়েছে তোমার? তোমার আম্মু এতক্ষণ ডেকে গেল, তারপরেও যে আসলে না। এবার তুমি যদি না আসো তবে কিন্তু খুব খারাপ হবে। আচ্ছা, তুমি আজকে যা করেছিলে তা কি খুব কম ছিল, যার জন্য এখন আবার নাটক শুরু করেছো? আমি আর কিছু শুনতে চাইছি না। আমি খাবার টেবিলে আর মাত্র 5 মিনিট অপেক্ষা করব, এরপর তুমি না এলে। যাক, আমি মনে করি না আমার আর কিছু বলতে হবে। এই বলে আব্বু চলে গেল। আমি বুঝতে পারছি এবার রুম থেকে বের না হলে, আর সবার কথা জানি না, কিন্তু আব্বু যে প্রচুর রেগে যাবে আর রাতে যে কিছু খাবে না, এটা একেবারে সত্য। তাই এবার চুপচাপ উঠে ওয়াশরুমে গিয়ে নাকে মুখে কিছুটা পানির ছিটে দিয়ে দরজা খুলে বাইরে চলে এলাম। এরপর সোজা গিয়ে খাবার টেবিলে বসে পড়লাম। আব্বু শুধু উঠতে নিয়েছিল, আর একটু দেরি হলেই হয়তো চলে যেত। যাক, এরপর সবাই খেয়ে নিলাম। খাওয়া দাওয়া শেষ করে যে যার রুমে চলে এলাম। রুমে এসেই বিছানায় গা এলিয়ে দিতেই চোখের সামনে ভেসে উঠল পরশ ভাইয়ের কথা। সে কেন এমনটা করলো? সে কি আমাকে উদ্দেশ্য করেই কথাগুলো বলল, নাকি অন্য কাউকে ভেবেছিল? কারণ পরশ ভাই আমাকে ভালোবাসে এমন কিছু তো কখনো আমাকে বলেনি। তবে হঠাৎ কি হলো তার, আর কেনই বা এমনটা করলো? আমি তো কখনো তাকে এই নজরে দেখিনি। তবে কেন সে আমার জীবনটা এভাবে দ্বিধার ভেতরে আটকে দিল? আমি কিছুই বুঝতে পারছি না। আমি তো খুব ভালোই ছিলাম, আনন্দে দিন পার করছিলাম। একটা দিনের মধ্যে কি থেকে কি হয়ে গেল? আমার তো এখন সবার সামনে যেতেও গিল্টি ফিল হচ্ছে। কিছু না জেনে না করেও আজ আমি সবার কাছে অপরাধী। কতটা সুখে ছিলাম আমি। মাম্মা, মাম্মা, কোথায় তুমি?
কি হয়েছে আমার ইংরেজের বাচ্চা? কান ধরে বলে। আম্মু লাগছে তো। লাগুক, আগে বল, মাম্মা বলতে বারণ করেছিলাম না তোকে? তবে বারবার কেন মাম্মা বলিস? তোমাকে রাগানোর জন্য। তাই? তবে তো সত্যিই আমি রেগে গেলাম। এখন রাগলে হবে না, আমার ভার্সিটি যেতে দেরি হয়ে যাচ্ছে। জলদি ব্রেকফাস্ট দাও। হুম, ব্রেকফাস্ট ডাইনিংই দেওয়া আছে, বসে পড়। তোর আব্বু কোথায়? তার দেরি হচ্ছে না? আব্বুকে দেখে আসলাম, রেডি হচ্ছে। এই তো মামুনি, আব্বু চলে এসছে। এই নাও আম্মু। এখন তো আব্বুও চলে আসলো, এখন তুমিও বসে পড়ো, সবাই একসাথে ব্রেকফাস্ট করি। হুম। এরপর সবাই একসাথে ব্রেকফাস্ট করে নিলাম। একটু পরে আম্মুকে টাটা দিয়ে আব্বু আর আমি বেরিয়ে পড়লাম। আব্বু আমাকে ভার্সিটিতে নামিয়ে দিয়ে অফিস চলে যাবে। আব্বু গাড়ি ড্রাইভ করছে আর আমি আব্বুর রাজকুমারী আব্বুর পাশের সিটে বসে আছি। আচ্ছা, গাড়িতে যেতে যেতে আমার পরিচয়টা দিয়ে দিই। আমি প্রকৃতি খান, আব্বু রিহাব খান। আমার আব্বু একজন গণ্যমান্য বিজনেসম্যান, আম্মু গৃহিণী, আর আমি ভার্সিটির 2য় বর্ষের ছাত্রী। আর পরশ রায়হান আমার মামাতো ভাই। তারা 2 ভাই বোন। বোন রাইমা রায়হান, মামা সেলিম রায়হান। মামি একজন গৃহিণী। মামার 2টা রেস্টুরেন্ট আছে, 10-12টা বড় ট্রাক আছে। মামাও আমাদের থেকে কোনো অংশে কম নয়, যার জন্য আমাদের যে কোনো অনুষ্ঠানে মিডিয়ার লোক থাকবেই, এটাই স্বাভাবিক। পরশ ভাই পড়াশোনা শেষ করে এখন মামার সাথে বিজনেস সামলায়। আমার আশা পড়ে না বেশি একটা এখানে, আম্মু যায় মাঝে মাঝে। আমি প্রায় 4-5 বছর পরে মাসখানেক আগে গিয়েছিলাম, যখন রাইমা আপুর এঙ্গেজমেন্ট হয়েছিল। তখন গিয়ে 4-5 দিন থেকে এসেছিলাম। এরপর আবার বিয়েতে এসেছি। আমি এখানে আসলেও আব্বুর সাথে আসতাম, একদিন থেকে চলে যেতাম। তাও 4-5 বছর আগের কথা, তখন আমি ছোট ছিলাম। এজন্য আম্মুরও বেশি আশা হয় না, আর আসলেও যেদিন আসে তার পরের দিনই আবার চলে যায়। কথা বলতে বলতে কখন যে রাস্তা ফুরিয়ে গেল বুঝতেই পারিনি। হ্যাঁ, আমরা চলে এলাম ভার্সিটির গেটে। আব্বু আমাকে গেটে নামিয়ে দিয়ে বাই বলে চলে গেল, আর আমি হাঁটতে হাঁটতে ভার্সিটির ভিতরে চলে এলাম, যেখানে বসে আছে আমার সকল বন্ধু বান্ধবীরা। তাই দূর থেকে তাদের দিকে হাত নাড়িয়ে হাই বললাম। এরপর তাদের দিকে এগিয়ে গেলাম। কি রে, খবর কি তোদের? জাস্ট অসাধারণ। তোর কি খবর? আজকাল তোকে অনেক ব্যস্ত মনে হচ্ছে। আরে না, তেমন কিছু না, আসলে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি। সামনেই তো পরীক্ষা, এই জন্য। হ্যাঁ, তা যা বলেছিস, কিন্তু আজকে পরীক্ষার কথা ভুলে যা, শুধু আনন্দ করব সবাই মিলে, ঠিক আছে? ওকে, ঠিক আছে। তাহলে কিন্তু ক্লাস শেষে সবাই একসাথে হব। ইয়েস। এরপর সবাই আরও কিছুক্ষণ আড্ডা দিয়ে ক্লাস শেষ করে রুমে চলে এলাম। ক্লাস শেষে সবাই একসাথে হলাম। এরপর সবাই মিলে একটা রেস্টুরেন্টে খেতে আসলাম। সবাই যে যার মতোর পছন্দের খাবার অর্ডার করলো। এরপর খেতে শুরু করলাম। খাওয়া শেষে সবাই ঘুরতে চলে এলাম একটা পার্কে। সবাই হাঁটতে হাঁটতে কথা বলছিলাম। এমন সময় হঠাৎ কারোর সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে নিলাম, আর ওপাশের লোকটা আমাকে তার বাহুর মাঝে আটকে নিল। ভয়ে ভয়ে চোখ মিলে তাকাতেই আমি শেষ। একটা ছেলে, বলতে গেলে আমি পুরোই ক্রাশ খেলাম। দেখতে অসাধারণ, হয়তো আমার চোখে, কারণ ছেলেটা দেখতে খুবই সাধারণ, বাট তার মাঝেও অসাধারণ। সেও আমাকে অবাক চোখে দেখছে, জানি না কেন, বাট দেখছে। কিছুক্ষণ পরে ওদের কথায় ধ্যান ভাঙলো। কি হলো, চোখের মাথা খেয়েছেন নাকি চোখ পকেটে রেখে রাস্তায় চলেন? সরি। লোকটা শুধু সরি বলল, আর কিছু না বলে আমাকে দাঁড় করিয়ে দিয়ে নিজের গন্তব্যে চলে গেল। আমি পিছন থেকে তাকিয়ে আছি, বাট লোকটা ঘুরেও তাকালো না। কি রে, তোর কি হয়েছে? ওই ছেলেটার দিকে ওভাবে তাকিয়ে আছিস কেন? না রে, তেমন কিছু না। আচ্ছা চল, ওদিকটাই বসি গিয়ে। চল। এরপর সবাই গিয়ে একটা গাছের নিচে বসে পড়লাম। অনেক সময় সবাই বসে আড্ডা দিলাম। এরপর সবাই ফুচকা খেলাম। তারপর সবাই যে যার বাসায় রওনা দিলাম। কে? আমি প্রকৃতি। ও আপা, আপনি আহেন। হ্যাঁ রিমি, আম্মু কোথায়? আপা, আম্মাই তো তার রুমে আছে। রিমি আমাদের সাথে থাকে সেই ছোট থেকেই। ওর কেউ নেই, তাই আম্মু আর আব্বু ওকে পথ থেকে নিয়ে এসছেন। সেই থেকে ও আমাদের সাথেই থাকে। আমরা সবাই ওকে আমাদের খুব কাছের হিসাবেই একজন গণ্য করি। আব্বু আম্মু ওকে পড়াশোনা করানোর জন্য অনেক চেষ্টা করেছেন, কিন্তু ও কিছুতেই পড়ালেখা করতে ইচ্ছুক না, তাই ও আম্মুর সাথে সাথেই থাকে। ও আচ্ছা, শোন, আম্মুকে বলিস আমি খেয়ে আসছি, তাই তোরা খেয়ে নিস। জি আপা। এরপর আমি রুমে চলে এলাম। রুমে এসে শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে গেলাম। এরপর বিছানায় গা এলিয়ে দিতেই কেউ এসে দরজায় লাগাতার ঠকঠক শব্দ করে যাচ্ছে। তাই এক ঝাঁক বিরক্তি নিয়ে উঠে গিয়ে দরজা খুলে দেখলাম আম্মু দাঁড়িয়ে আছেন। কি হয়েছে তোর? কোথায় কি? খাবার খেতে আসছিস না কেন?
আম্মু, একদম ক্ষুধা নেই। ওরা সবাই মিলে ধরলো পরীক্ষার আগে সবাই ঘুরতে যাবে, তাই সেখান থেকেই খেয়ে আসছি। তোমরা প্লিজ খেয়ে নাও। তুই খেয়েছিস ঠিক আছে, কিন্তু তুই জানিস না তোর আব্বু তোকে ছাড়া কিছু খাবে না, তাই চল অল্প করে হলেও খেয়ে নিবি। আম্মু, পেটে একটুও জায়গা নেই। আমি কিছু জানি না, তোর আব্বু কাজ রেখে আসছে, তুই না গেলে সেও হয়তো না খেয়েই চলে যাবে, তাই যা করার জলদি কর। এই বলে আম্মু চলে গেল। আসলে আম্মু সব সময় আব্বুর সুতো দেয়, নিজেও যে আমাকে যারা খেতে ইচ্ছে করে না তা বলে না। কিন্তু পেট তো সত্যি সত্যিই ভরা, এখন খাবো কিভাবে? যাক, গিয়ে দেখি। এরপর নিচে গিয়ে খাবার টেবিলে বসে পড়লাম। ভাত না নিয়ে কিছুটা সবজি আর মাছ খেলাম, যা দেখে আব্বু আম্মুও খুশি হয়ে গেলেন। বিকেলে আম্মু আর রিমির সাথে শপিংয়ে গেলাম, যা চাইলাম তাই কিনে দিল আম্মু। এরপর তিনজনে কিছুক্ষণ ঘুরলাম, অনেক মজা করে আবার বাড়িতে চলে এলাম। আমি যা চাই বা যা বলি তাই করে আব্বু আর আম্মু, কারণ আমি যে তাদের একমাত্র সন্তান, তাই আমাকে ভালো রাখাই হলো তাদের প্রধান কাজ। দরজায় ঠক ঠক আওয়াজে ঘুম ভেঙে গেল। কখন যে দোকটা লেগে গেছে তা বুঝতেই পারিনি। বিছানা দিয়ে উঠে চোখ মুছতে মুছতে গিয়ে দরজা খুলে দেখলাম আম্মু দাঁড়িয়ে আছে। আম্মু, এত রাতে তুমি? রাত কোথায়, সকাল হয়ে গেছে। তুই ঘড়িটা দেখ কটা বাজে। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম 9:12। আচ্ছা প্রকৃতি, তুই কি কান্না করেছিস? চোখগুলো ফুলে আছে কেন? কই কই না তো আম্মু, ওই আসলে জায়গা চেঞ্জ, এর কারণে রাতে ভালো ঘুম হয়নি তাই। তুমি কিছু বলবে এজন্য এসছো? হ্যাঁ, ওই সবাই রাইমাকে দেখতে যাবে, তাই তোকে ডাকতে এসছি, জলদি রেডি হয়ে আয়। আম্মু, আমি যাব না, তুমি বাকি সবাইকে যেতে বলো প্লিজ। না, তা হবে না মামনি, কারণ রাইমা ফোন দিয়েছিল কিছুক্ষণ আগেই, বলেছে তার বোন ও ভাবিকে যাতে নিয়ে যাওয়া হয়। এখন নাকি তোর সাথে ওর দুটো সম্পর্ক, তাই তোর সাথে ওর গোপন কথা আছে, তুই না গেলেই নয়। তাই যা মা, রেডি হয়ে আয়, সবাই অপেক্ষা করছে। যাও তুমি, আমি আসছি। এরপর আমি রেডি হয়ে নিলাম। সিম্পল একটা থ্রি পিস পরলাম, সাদা একটা থ্রি পিস, একটু কাজল দিলাম চোখে, হালকা লিপস্টিক দিলাম, হাতে একটা ঘড়ি, ব্যাচ রেডি করে চলে এলাম নিচে। নিচে এসে দেখলাম রেডি হয়ে দাঁড়িয়ে আছেন পরশ ভাই আর তার সাথে দুটি মেয়ে কাজিন, দুজন ছেলে কাজিন। তো আমাকে দেখে আম্মু বলল, প্রকৃতি আয়, আগে একটু ব্রেকফাস্ট করে নিবি। আম্মু, এখন কিছু খাবো না। একদম না, তোর আব্বু শুনলে সেও আর কিছু খাবে না, তাই চল আগে কিছু খেয়ে নে। আম্মু, ওখানে গেলেও তো খেতে হবে, তাই এখন না পরে। আমি আর কিছু বলার আগেই পরশ ভাই বলে উঠল, পুপু আসলে দেরি হয়ে যাচ্ছে, তার থেকে বরং ও ওখানে গিয়েই খেয়ে নেবে, আর ওখান থেকে এসে আমারও কাজে যেতে হবে, তাই প্লিজ একটু জলদি। বুঝতে পারছি বাবা, কিন্তু তোর আঙ্কেল কিছু খাবে না যতক্ষণ না তার মেয়ে কিছু খাবে, তাই একটু দাঁড়া বাবা। এরপর আম্মু গিয়ে এক গ্লাস জুস এনে দিল, সেখান থেকে অর্ধেকটা আমি পান করে নিলাম। এরপর বাহিরে চলে এলাম। বাহিরে এসে দেখলাম 3টি বাইক রাখা আছে, যা দেখে আমি একটু ঘাবড়ে গেলাম, কারণ কাল যা হয়েছে এরপরে আমি আর পরশ ভাইয়ের সাথে এক বাইকে যেতেই পারবো না। কিন্তু পরক্ষণেই পরশ ভাই বলে উঠল, শোন, তোরা বাইকে যা, আমি গাড়িতে আসছি। এটা কেমন কথা? এটা তো অনেক দিন ধরেই আমরা প্ল্যান করেছিলাম, আপুকে দেখতে আমরা সবাই বাইক নিয়ে যাব, সাথে রেস লাগাবো কে আগে যেতে পারে, তাই না? তবে আজ কেন মদ ঘোরাচ্ছিস? প্রকৃতি ভাবি, তুমি কিছু বলো না। ওদের কথা শুনে আমি অবাকের চৌরাস্তায়। ওরা আমাকে ভাবি কেন বলছে? এই, ওকে তোরা ভাবি কেন বলছিস? এটা কেমন কথা বলছিস? তুই আমাদের বড় ভাই, তোর সহধর্মিণীকে আমরা কি বলে ডাকবো বল? দেখ, ফালতু কথা বাদ দিয়ে যে কাজে যাচ্ছিস তা কর। আমার একটু কাজ আছে, তাই তোরা বাইকে যা, আমি আর প্রকৃতি গাড়িতে করে আসছি। সুমি আর ঝুমা, তোরা আমাদের সাথে আসতে পারিস চাইলে। না ভাইয়া, আজ তুই যা বলছিস তা একদমই হবার নয়। আজ যা কথা ছিল তাই হবে। সবাইকে বাইকে করেই রায়মা আপুর বাড়িতে যাব, আর না হয় তোরা যা, আমরা কেউ যাচ্ছি না। এই কথা বলে ওরা বাড়ির ভিতরে যেতে লাগলো, যা দেখে পরশ ভাই খুব জোরে বাইকের ওপর একটা ঘুষি মারলো। এরপর বলে উঠল, ঠিক আছে চল। কি বললি? বললাম চল, যেভাবে তোদের যেতে ইচ্ছে করছে সেভাবেই চল। এরপর অনেকটা আনইজি হয়েই বাইকে উঠে বসলাম। একটুও ইচ্ছে থাকা না সত্ত্বেও বাইকে উঠতে হলো। কিছুটা দূরে যেতেই দেখলাম আমাদের বাইকটা থেমে গেল। ততক্ষণে ওরা অনেকটা দূরে চলে গেল, কারণ ওরা রেস করছিল কে আগে পৌঁছাতে পারে রাইমা আপুর কাছে, যার জন্য সবার যার যার লক্ষ্যের দিকে আগ্রহী। কি হলো, বাইক থেমে গেল কেন? ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম, কারণ আমার কেন জানি মনে হচ্ছে আজ আবার কালকের মতন কিছু করবে না তো পরশ ভাই আমার সাথে। আমি ভিতর থেকে ভয়ে কুঁকড়ে যাচ্ছি। কিসের জন্য গাড়ি থামলো?
এমন সময় রাগী রাগী কণ্ঠে বলে উঠল পরশ ভাই, আমার একটু কাজ আছে এখানে, তাই। ও। এরপর আমাকে বাইকের কাছে দাঁড় করিয়ে রেখে সে একটা দোকানের ভিতর চলে গেল। কিছুক্ষণ পরে সেখান থেকে বের হয়ে এসে বাইকে উঠে বসে পড়ল। হাতে 2-3টি খাবারের ব্যাগ ছিল। ওটা আমার হাতে দিয়ে বলল, এগুলো তোর কাছে রাখ। আমিও ভদ্র মেয়ের মতন মাথা নাড়িয়ে জিনিসগুলো রেখে দিলাম। পরশ ভাই বাইকে উঠে বসে পড়ল। তারপর আমিও উঠে বসে পড়লাম। এরপর বাইক চলতে শুরু করলো। আমরা গিয়ে গেটে ঢুকতেই দেখলাম ওরা সবাই আমাদের জন্য দাঁড়িয়ে আছে। আমাদের দেখে ওরা এগিয়ে আসলো আর প্রশ্ন করে উঠল, কি রে, তোদের এত দেরি হলো যে আসতে? ওই রাস্তায় একটু কাজ ছিল তাই। তা তোরা এখানে দাঁড়িয়ে আছিস যে? আমাকে ছাড়া বুঝি তোদের ভিতরে যেতে দেয়নি? এ মা, আমাদেরকে কে ঢুকতে দেবে না? তাহলে দাঁড়িয়ে আছিস যে? সিম্পল, যেহেতু সবাই একসাথে এসছি সেহেতু সবাই একসাথেই ভিতরে যাব, তাই। ও আচ্ছা, আমি আবার ভেবেছি হয়তো তোদের কেউ মেহমান ভাবেই নাই, তাই হয়তো ঢুকতেও দেয়নি। ভাইয়া, বুঝতে পারছি তুই আমাদের ঠেস দিয়ে কথা বলছিস, তাই তো? যাক, এখন আর কিছু বলবো না, পরে সুদে আসলে এর শোধ তুলবো। করিস, যা করতে পারিস। এরপর আমরা সবাই দরজায় গিয়ে কলিং বেল দিলাম। একজন মহিলা এসে দরজা খুলে দিয়ে আমাদের ভিতরে যেতে লাগলো। আমরা ভিতরে যাওয়ার পরেই সে দরজা লাগিয়ে দিল। ভিতরে যেতেই দেখলাম রাইমা আপু আর তার শাশুড়ি বসে আছে। কেমন আছো তোমরা সবাই? জি ভালো, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। তা দাঁড়িয়ে আছো কেন, বসো। জি আন্টি। এরপর আমরা সবাই বসে পড়লাম আন্টির দেখানো জায়গাতে। রাইমা আপুর সাথে কিছুক্ষণ গল্প করলাম। এরপর ওনারা অনেক রকমের নাস্তা দিল, কিন্তু আমার মনে এত খারাপ ছিল যার জন্য এগুলো খাওয়ার কোনো ইচ্ছেই আমার নেই। তাই আমি কিছু খেতেও চাইছি না। যাই দিচ্ছে হাতে নিচ্ছি, কিছুক্ষণ হাতে রেখে সেগুলো টেবিলে রেখে দিচ্ছি, যাতে কেউ বুঝতে না পারে আর জোর করে খাওয়াতেও না পারে। বেশ কিছুক্ষণ পরে আপুর থেকে বিদায় নিয়ে আমরা রওনা দিলাম। কিছু দূর যেতেই আমাদের বাইকটা একটা রেস্টুরেন্টের সামনে থামলো। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, এখানে কেন থামালেন? ভিতরে চল, জেনে যাবি। ভিতরে কেন? একদম চুপ কর, যা বলছি তাই কর। কিন্তু পরশ ভাই। আমার কোনো কথার উত্তর না দিয়ে পরশ ভাই আমার হাত ধরে টান দিয়ে আমাকে রেস্টুরেন্টের ভেতর নিয়ে গেল। সেখানে গিয়ে একটা টেবিলের কাছে দাঁড়িয়ে আমাকে বসতে বললো। এরপরে সে একটু সামনে গিয়ে অন্য একটি টেবিলে বসে পড়লো। এরপর ওয়েটারকে ডেকে কি যেন বলল। কিছুক্ষণ পরে একটা ওয়েটার এসে আমার সামনে কিছু খাবার রাখলো। এগুলো এখানে কেন দিচ্ছেন? আমি তো অর্ডার করিনি। জি ম্যাম, ওই যে সামনের টেবিলের লোকটা বসে আছে উনি আপনার জন্য অর্ডার করেছেন। দেখুন, যা তাই হোক, আমি কিছু খাবো না। আপনি এই খাবারগুলো নিয়ে যান এখান থেকে। সরি ম্যাম, এটা আপনাদের প্রবলেম। আমাকে দিয়ে যেতে বলেছে তাই আমি দিয়ে গেলাম, বাকিটা আপনারা বুঝে নিন। এই কথা বলে ওয়েটার চলে গেল। এদিকে আমার মাথা গরম হয়ে যাচ্ছে। এগুলো কি হচ্ছে আমার সাথে, কেন হচ্ছে আমি বুঝতে পারছি না। আমি এখানে এক মুহূর্ত থাকতে চাই না। এই জন্য আমি উঠে দাঁড়িয়ে গেলাম আর সামনে বসে থাকা পরশ ভাইয়ের দিকে এগোতে গেলাম। পরশ ভাইও আমার দিকে এগিয়ে যেতে দেখে আমার দিকে তাকালো। ঠিক তখনই হঠাৎ করে দুজন লোক এসে পরশ ভাইয়ের সামনে দাঁড়ালো। হ্যালো মিস্টার পরশ রায়হান। উঠে হাত মিলিয়ে বসেন আপনারা। জি নিশ্চয়ই। এরপর ওনারা বসে পড়লো আর পরশ ভাই চোখের ইশারায় আমাকে গিয়ে আমার জায়গায় বসতে বলল। যা দেখি আমার মাথা আরো গরম হয়ে যাচ্ছে। কিন্তু এখন এখান থেকে যাওয়াটা ঠিক হবে না। আর ঠিক হবে না এই জন্যই কারণ এখানের কিছুই যে আমি ঠিক মতন চিনি না, যার জন্য আমার জায়গায় গিয়ে আমি চুপ করে বসে পড়লাম। আম্মু ফোন দিয়েছে, রিসিভ করতেই বলে উঠল, কি করছিস? এই তো তোমার আদরের ভাইপোর সাথে রেস্টুরেন্টে বসে আছি। রেস্টুরেন্টে কেন? জানি না, তবে হয়তো এখানে তার মিটিং চলছে। তুই ওর সাথে? তাহলে পরশকে ফোনটা দে তো। না আম্মু, আমি তার কাছ থেকে কিছুটা দূরে বসে আছি, কারণ সে মিটিংয়ে ব্যস্ত আছে। ও আচ্ছা, কিছু খেয়েছিস? না মানে হ্যাঁ, এই তো খাচ্ছি। এই তো খাচ্ছি মানে কি, তুই রাইমাদের বাড়িতে কিছু খাসনি? ওই আসলে আম্মু ক্ষুধা লাগেনি তাই। তোকে নিয়ে যে আমি কি করব বুঝতেই পারছি না। আচ্ছা তুই আমাকে ভিডিও কল দে। কিন্তু আম্মু। আম্মু আর কিছু না কথা শুনেই ফোন কেটে দিল। আমাকে সময় না দিয়ে আম্মু নিজেই সাথে সাথে ভিডিও কল করলো, যা না চাইতেও রিসিভ করলাম। খাবার দেখালাম, তাতে হলো না। সে বলল খেয়ে দেখাতে, তাই বাধ্য হলাম খেতে। কিছুটা খাবার খেয়ে দেখানোর পরে ফোনটা রাখলো। পরশ ভাইয়ের মিটিং শেষে আমরা রেস্টুরেন্ট থেকে বের হয়ে গেলাম। বাইকে উঠে বাড়ির দিকে রওনা দিলাম। বাড়িতে এসে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দিলাম। আজ আমার আর পরশের গায়ে হলুদ, তাই সকাল থেকে সবাই খুব ব্যস্ত গায়ে হলুদ নিয়ে। আসলে সেদিন আব্বু মাত্র 15 দিনের সময় নিয়েছিল।
আর কিভাবে যেন দেখতে দেখতে সময় চলে গেল। আমরা সেদিন বউ ভাতের অনুষ্ঠানের পরের দিনই যখন চলে আসছিলাম, সেদিন পরশ ভাইকে কোথাও খুঁজে পাইনি। ইচ্ছে ছিল সেদিন তাকে একবার অন্তত পক্ষে জিজ্ঞেস করি যে সে কেন এমনটা করেছিল, কিন্তু ওই কয়েকদিনে তার সাথে কথা বলার সময় পাইনি, কারণ বোনের বিয়ে নিয়ে খুব ব্যস্ত ছিল সে। আর যখন রায়মায়াপুর বাড়ি থেকে আসছিলাম তখন মাথা খুব গরম ছিল, তাই কথা বলিনি। এখানে সে কয়েকবার ফোন দিয়েছিলাম, কিন্তু ফোন সে রিসিভ করেনি, জানি না কেন। সন্ধ্যায় গায়ে হলুদ দিতে এলো সবাই, বন্ধু বান্ধবীরাও এলো। ওরা জিজ্ঞেস করলো, কিরে তোর সেই ক্লাসের সাথেই তোর বিয়ে হচ্ছে নাকি? আমাদের আগে কেন জানাসনি? না রে, আমার মামাতো ভাই পরশ রায়হানের সাথেই বিয়ে হচ্ছে। তবে সে, তাকে তো আমি ঠিক করে চিনিও না, আর তার খোঁজ করেছিলাম কয়েকবার, কিন্তু কোথাও পাইনি। এমন কাউকে কি খোঁজ করে পাওয়া যায় যার নাম ঠিকানা কিছুই জানি না? শুধু 2-3 বার চলার পথে দেখা হয়েছিল, এই দিয়ে কি আর খোঁজ পাওয়া যায় কারণ? তাও ঠিক। আচ্ছা, তোর বরের ছবি দেখাবি তো? আজ আর দেখে কি করবি, কাল একসাথে সামনাসামনি দেখে নিস। দেখা না বান্ধবী, এমনিতেও আমার ফোন রুমে, তাই কিভাবে দেখাবো বল? তার থেকে কাল থেকেই দেখে নিস। আচ্ছা ঠিক আছে। এরপর গায়ে হলুদের অনুষ্ঠান শেষে মেহেন্দি লাগালো সবাই, অনেক রাত অবধি। তারপর যে যেখানে জায়গা পেল সবাই শুয়ে পড়ল। আমি ফ্রেশ হয়ে নিজের রুমের দরজা বন্ধ করে বারান্দায় দাঁড়িয়ে আছি। মনকে কিছুই বোঝাতে পারছি না। ভাবছি আব্বুকে কি সব বলে দেওয়া উচিত ছিল। আবার পরক্ষণেই ভাবছি আব্বু এসব জানলে হয়তো আম্মুকে মামার বাড়ি আর কখনোই যেতে দেওয়া তো দূরের থাক, কোনো সম্পর্কই রাখতে দেবে না। আর আম্মু তার ভাইকে খুব ভালোবাসে, তার সাথে সম্পর্ক ছিন্ন করে আম্মু থাকতে পারবে না। আর চারিদিকে সবাই জেনে গেছে। আর সেদিনের ছবিগুলো মিডিয়ার লোকেরা খুব সুন্দর করে ছাপিয়ে দিয়েছিল পত্রিকায়, যার জন্য এই বিয়ে না হলে আব্বুর মামার অনেকটা দুর্নাম হবে। আর আমি পরশ ভাইকে যতটুকু বুঝেছি সে অতটা খারাপ নয়, কিন্তু এমনটা কেন করলো এটাই বুঝতে পারছি না। চারিদিকে বিয়ের শোরগোল, এই বুঝি বরযাত্রী চলে আসবে। আমাকে সবাই মিলে সাজিয়ে বসিয়ে রেখে গেছে। বুক ভার হয়ে আছে, কান্না করতে ইচ্ছে করছে অনেক, কিন্তু এখন আর কান্না করতে চাইছি না। চারিদিকে সবাই মিলে আনন্দ করছে, কারণ বরপক্ষ চলে আসছে। সবার কি আনন্দ! আম্মুর চেহারা থেকে যেন হাসি যাচ্ছেই না, কারণ সে সব সময় চাইতো তার ভাইয়ের ছেলের সাথেই তার মেয়ের বিয়ে দিতে। আর আজ তার সেই ইচ্ছে সম্পূর্ণ হতে চলেছে, তাই তো তার খুশির সীমা নেই। আর এজন্য আম্মুর কাছে যেতে কিছু বলতে পারিনি, কারণ সে খুব কষ্ট পাবে। খুব ধুমধামে বিয়ে সম্পূর্ণ হলো। আমি এখন আমার শ্বশুর বাড়ি ওরফে মামার বাড়ি আমার নবাগত স্বামীর রুমে বসে আছি। সেই রুমে আসবে কখন সেই অপেক্ষায়। ভয়ে হাত পা কাঁপছে, কি যে হবে তা ভেবে। পরশ রুমে এসে ওয়াশরুমে চলে গেল। কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে বের হলো, টাওয়াল দিয়ে হাত মুখ মুছতে মুছতে টাওয়ালটা রেখে বারান্দায় চলে গেল। আমি অনেকক্ষণ অপেক্ষা করে বারান্দায় গেলাম, দেখলাম সে আকাশ পানে তাকিয়ে আছে। যা দেখে আমিও তার পাশে গিয়ে গেলাম। অনেক দ্বিধা পার করে জিজ্ঞেস করে উঠলাম, আজ খুব করে জানতে ইচ্ছে করছে, একটা প্রশ্ন করব? আমার কথা শুনে পরশ আমার দিকে তাকালো, আমিও তার দিকে তাকালাম। সেদিনের পরে আর তার দিকে এত কাছ থেকে তাকিয়ে দেখিনি, কিন্তু আজ পরশের চেহারা অন্যরকম। চোখ দুটো ফুলে আছে, অনেকটা লাল, মনে হয় কান্না করেছে। হ্যাঁ বলো পরশ ভাই, তুমি কি জানো না আমি কি বলতে চাইছি বা কি জানতে চাইছি? অনেকটা সময় চুপ থেকে বলল, হয়তোবা। তবে প্লিজ বলো না, আমি আর থাকতে পারছি না, আমি আর নিজেকে বোঝাতে পারছি না, প্লিজ তুমি বলো। বেশ কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি চাইনি তোমার জীবনটা নষ্ট করতে, আমি এভাবে তোমাকে কখনো চাইও নি, কিন্তু সেদিন কিভাবে যে কি হয়ে গেল আমি নিজেই বুঝতে পারিনি। আর তোমাকে কিভাবে বোঝাবো বা উত্তর দেব, সেদিনের পর থেকে আমি নিজেই নিজের সাথে চোখ মেলাতে পারিনি। তোমার সাথে কিভাবে মেলাবো? এজন্য তোমার কলগুলো আমি রিসিভ করিনি, মেসেজের রিপ্লাই দিইনি। কারণ কি ছিল? আসলে আমি একজনকে খুব ভালোবাসতাম। তবে সেদিন তুমি রায়মায়াপুর এঙ্গেজমেন্টের সময় 4-5 দিনের জন্য এসেছিলে, তোমার কি মনে আছে? হ্যাঁ। আর তখন আম্মু আর ফুফি জোর করে বলেছিল তোমায় নিয়ে যাতে আমি ঘুরতে যাই, আমাদের এখানটা একটু ঘুরিয়ে দেখাই। হ্যাঁ আছে। সেদিন আমরা যখন আমতলার মোড়ে একটা রেস্টুরেন্টে বসে লাঞ্চ করছিলাম, তখন হঠাৎ একটা মেয়ে এসেছিল আর জিজ্ঞেস করেছিল, কেমন আছেন মিস্টার পরশ রায়হান? হ্যাঁ মনে পড়েছে, সেদিনের ওই মেয়েটাই সে যাকে আমি ভালোবাসতাম। এখন বাসো না? ও
অন্যের মেয়েকে ভালোবাসা যায়, তাই বলে কি অন্যের বউকে ভালোবাসা যায়? জি, বুঝলাম না। আসলে সেদিন সে ভেবেছিল আমি তাকে ইউজ করছি। আমি বাজে ছেলে যে কিনা মেয়েদের ইউজ করে, শুধু ভালোবাসে না। আর তুমি হয়তো তেমনই কেউ। অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু কেউ যদি বুঝতে না চায় তবে তাকে কিভাবে বোঝানো যায় বলো? তুমি জানো, সেদিন যখন কমিউনিটি সেন্টারে আপুর বিয়ে হচ্ছিল, সেদিন ওর এঙ্গেজমেন্ট ছিল ওই কমিউনিটি সেন্টারের ওপর তলায়। আর এজন্যই আমার মন খুব খারাপ ছিল, যার জন্য আমি তোমরা কে কি পড়েছো খেয়াল করিনি, কারণ আমি নিজেই তো অনেক ব্যস্ত ছিলাম। আর তাই বিয়ের দিন আমি ওকে ফলো করছিলাম অনেকক্ষণ ধরে, যাতে ওকে একা পেয়ে সব কিছু বুঝিয়ে বলতে পারি। আর তখনই ওকে ওয়াশরুমে যেতে দেখলাম, তাই আমি খপ পেতে দাঁড়িয়েছিলাম ওকে ওখান থেকে নিয়ে যাব। আর যখন দেখলাম সেম ড্রেস পরে মাথায় কাপড় দিয়ে আমার উল্টো দিকে হয়ে ওয়াশরুম থেকে কেউ বের হয়ে যাচ্ছে, ঠিক তখনই আমি তার হাত ধরে টানতে টানতে ওই ওয়েটিং রুমে নিয়ে গেলাম। অন্ধকারে সব ঠিকই ছিল, কিন্তু যখনই রুমের দরজা খুলে গেল আর আলো এসে তোমার চেহারায় পড়লো, ঠিক তখনই আমি বুঝতে পারলাম ওটা সে নয়, ওটা তুমি ছিলে। আর তখন অনেকটা দেরি হয়ে গেছিল। যদি শুধু আমাদের ফ্যামিলির সবাই থাকতো তবে সমস্যা ছিল না, বাট ওখানে মিডিয়া ছিল। আর যখন তোমার আব্বু মানে আঙ্কেল অ্যানাউন্সমেন্ট করছিল, তখন সে ওপর তলায় দাঁড়িয়ে আমাদের দেখছিল, যার জন্য পরে আমি চেয়েও আর তাকে বোঝাতে পারিনি। আর ওই ঘটনার দুদিন পরেই ওর বিয়ে হয়ে গেল। এরপর আর আমাদের দেখা হয়নি। তো এই কথাগুলো আগে তো বলতে পারতে। হ্যাঁ, পারতাম, কিন্তু এই বিষয়গুলো নিয়ে আমার খুব কাছের মানুষ আমাকে বলেছিল আমি যেন এখন কাউকে এইসব ব্যাপার নিয়ে কিছু না বলি, তাই তোমাকে বলতে চেয়েও বলতে পারিনি। কে সেই লোক? আমি কি চিনি তাকে? চেনো, বাট আমি তার নাম বলতে চাই না, কারণ আমি চাই না আমার জন্য আর কারোর সম্পর্ক নষ্ট হোক। তাই থাকো না যেভাবে আছো, যতটুকু জানো ততটুকু নিয়েই। কারণ আমি তার নাম বলার কারণটা জানি। তার জায়গায় তুমি হলে হয়তো তুমিও এটাই করতে, তাই আমি চাই না তার নাম জানার চেষ্টাটাও তুমি করো। আচ্ছা, সে কি আম্মু নাকি মামা? মানে, আমি তো তাদের কথা একবারও বলিনি। তবে তুমি কেন তাদের নাম নিচ্ছ? দেখো, আমি এতটাও বোকা নই যে এটা বুঝতে পারবো না যে তুমি কার কথা বলছো আর কে তোমার খুব কাছের মানুষ। তুমি কি জানো, আমি শুধু আম্মু আর মামার কথা ভেবেই চুপ হয়ে গেছিলাম, কারণ আব্বু এসব জানলে এই বিয়ে তো হতেই দিত না, আর তোমাদের সাথে সব সম্পর্ক ছিন্ন করে দিত। যার জন্য আমি তো আব্বুর কাছে খারাপ হয়েছি, কিন্তু শুধু এই কারণে আমি আব্বুকে কিছু জানতে দিইনি। কিন্তু এই কথাটা কি বিয়ের আগে আমাকে জানানোর উচিত ছিল না, তুমি বলো? মাথা গিরিলের সাথে ঠেকিয়ে বলল, আমি সেদিনও অসহায় ছিলাম, আর আজও। তবে আমি যখন বিয়ে করেছি তখন থেকে সে আমার জন্য শুধু অন্যের বউ, পরনারী হয়ে গেছে। তাই আমি তোমাকে এইটুকু কথা দিতে পারি, আজ থেকে শুধু তুমিই আমার সবটা জুড়ে থাকবে। আর কিছু না করতে পারি এটুকু করার চেষ্টা করব, আর মন প্রাণ দিয়ে শুধু তোমাকেই ভালোবাসতে চাই। তবে তোমারও একটু সাহায্য করতে হবে, যাতে আমি খুব জলদি তাকে ভুলে তোমাকে আপন করে নিতে পারি, যাতে আমি তাকে আমাদের মাঝে কখনো নিয়ে আসতে না পারি, না কথায় না জীবন্ত। আমার দ্বারা যতটুকু সম্ভব আমি করব, কিন্তু বাকিটা তো তোমাকেই করতে হবে, তাই না? ধন্যবাদ আমাকে বোঝার জন্য। এরপর আমরা রাত ভোর দুজনে অনেক কথা বললাম, গল্প করলাম, হাসাহাসিও করলাম। খুব সুন্দরভাবে কেটে গেল আমাদের জীবনের প্রথম রাত একসাথে। আজ আমাদের বিয়ের 1 সপ্তাহ পার হয়ে গেল, তাই মামা আর মামি দুজনেই আমাদেরকে একসাথে ঘুরতে পাঠালো কয়েকদিনের জন্য। এখানে এসে আমরা দুজনেই খুব আনন্দ উল্লাস করছি, সাথে পরশও খুব খুশি। ভালো লাগছে। আমি যেভাবে চেয়েছি সব ঠিক যেন তেমনই হচ্ছে। মনে হচ্ছে সব যেন স্বপ্ন। সেদিন যদি ওই ঘটনাটা না ঘটতো তবে হয়তো আজ এই দিনটা কখনোই আমাদের জীবনে আসতো না। তাই শুক্রিয়া যে আমার ভাগ্য লিখেছেন তাকে। প্রতিদিন সকালের মতন আজ সকালেও আমরা দুজন ভোরে উঠে সূর্যোদয় দেখার জন্য বেরিয়ে আসলাম। সেখানে আসতেই হঠাৎ কারোর সাথে ধাক্কা খেতে যাব, ঠিক তখনই পরশ আমাকে তার কাছে টেনে নিয়ে গেল, যার জন্য ধাক্কা খাওয়া হলো না। আমি কিছু বলার আগেই পরশ বলে উঠল, এই যে মিস্টার, কিভাবে হাঁটছেন? চোখ কোথায় থাকে? নাকি মেয়েদের দেখলেই ধাক্কা দিতে ইচ্ছে করে? সরি, দেখুন আমি খেয়াল করিনি। লোকটা এই কথা বলতেই আমার তার কণ্ঠটা একটু চেনা মনে হলো, যার জন্য আমি ঘুরে তার দিকে তাকালাম। তাকিয়ে দেখলাম, হ্যাঁ, ওনাকে তো আমি চিনি। উনিই তো আমার সেই ক্রাশ। ওনাকে কি এখনো আমার সামনে আসতে হলো? আমি লোকটাকে দেখেছিলাম আর এই কথাগুলো ভাবছিলাম। ঠিক তখনই একটা মেয়ে এসে জিজ্ঞেস করে উঠল, কি হয়েছে এখানে?
না, তেমন কিছু না। আসলে আমি তাড়াহুড়ো করে যাচ্ছিলাম। তো তাই ওনাদের সাথে ধাক্কা লাগতে লাগতে বেঁচে গিয়েছি এই জন্য। কিন্তু তুমি আবার আসতে গেলে কেন? যাও ওখানে গিয়ে দাঁড়াও, আমি 5 মিনিটে আসছি। এই কথা বলে আমার ক্লাস চলে গেল। কিন্তু মেয়েটা গেল না। সে আমার পাশে থাকা পরশের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। যা দেখে আমি পরশের দিকে তাকালাম। দেখলাম সে আমার দিকে তাকিয়ে আছে আর আমাকে উদ্দেশ্য করে বলল, কি হলো, এখানেই দাঁড়িয়ে থাকবে নাকি যাবে? সূর্য তো উঠে যাবে কিছুক্ষণের মধ্যে। চলো সামনে এগিয়ে যাই। আমরা কিছুটা সামনে এগিয়ে যেতেই পিছন থেকে মেয়েটা বলে উঠল, বেশ তো আছো তাকে নিয়েই, তবে শুধু শুধু আমাকে কেন মিথ্যে ভালোবাসায় জড়িয়েছিলে? তুমি চলো, আমাদের দেরি হয়ে যাচ্ছে। মোটেই না। তোমার কিছু বলার না থাকতে পারে, কিন্তু আমার অনেক কিছু বলার আছে। তুমি একটু দাঁড়াও, আমি আসছি। এই বলে আমি মেয়েটির সামনে এসে দাঁড়ালাম আর বলে উঠলাম, জানেন ভালোবাসা মানে কি? বিশ্বাস। যদি ভালোবাসায় বিশ্বাস না থাকে তবে তাকে ভালোবাসা বলে না। আপনি যাকে মিথ্যাবাদী বলছেন সে ঠিকই আপনাকে ভালোবেসেছিল, কিন্তু আপনি বাঁচতে পারেননি, যার জন্য তাকে বিশ্বাসও করতে পারেননি। এটা আপনার ব্যর্থতা, তার নয়। ও আপনাকে ভালোবাসে বলেই আপনার পিছু ছুটেছিল, আপনাকে বোঝানোর চেষ্টা করেছিল, কিন্তু আপনি তাকে ভালোবাসতে পারেননি বলেই তার ভালোবাসা বুঝতে পারেননি। যাক, খুব ভালো হয়েছে। যদি সেদিন আপনি পরশকে ফিরিয়ে না দিতেন তবে হয়তো আজ আমি তাকে পেতাম না। আমি ভাগ্যবান নারী মনে করি নিজেকে পরশের স্ত্রী হয়ে। সে ভাগ্য হয়তো আপনার ছিল না, যার জন্য আপনি ওর স্ত্রী হতে পারেননি। এজন্য আমি আপনাকে ধন্যবাদ জানাই আমাদের জীবনটা সাজিয়ে দেওয়ার জন্য। আচ্ছা, অনেক দেরি হয়ে যাচ্ছে, আজ আসি। না হয় সূর্য উঠে যাবে। দোয়া করি আর যেন কখনো আপনাদের দুজনের সাথে আমাদের দুজনের দেখা না হয়। এই বলে আমরা দুজনে রওনা দিলাম আমাদের দুজনের লক্ষ্যে। প্রিয় দর্শক, এই গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্ট করবেন। আর যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং এই ধরনের ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।